লেনিনের কর্মময় জীবন, সেই জীবনকে স্মরণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে। একদিকে এই আলোচনার কিছু কথা বলতে পেরে আমি যেমন আনন্দিত, একটু বিব্রতও বটে, কারণ এখানে অনেকেই আছেন যাদের কাছ থেকে মার্ক্সবাদ, লেনিনবাদ সম্পর্কে একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হওয়ার জন্য আমরা যাদের কাছে ঋণী, তাদের এরকম অনেকেই এখানে উপস্থিত আছেন। তো তাদের সামনে কিছু আলোচনা, হয়তো লেনিন দিবসে কিছু আলোচনা আমাকে করতে হবে, এই জন্য কিছুটা বিব্রতও বটে। তো কিছু কথা যেটি রুবেল ভাই তার প্রবন্ধে উল্লেখ করলেন, সেই কথাগুলো সম্পর্কে আমি একটু পরে আসছি। শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম আজকে একটি বিষয়ভিত্তিক আলোচনা করার কথা। প্রথমে কমরেড লেনিন সম্পর্কে, আজকে যেহেতু লেনিন দিবসের কর্মসূচি, দু তিনটি কথা না বললেই নয়। লেনিন সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে, তিনি একজন বড় তাত্ত্বিক বা থিওরিটিশিয়ান, তা তো বটেই। মার্ক্সবাদের যে মৌলিক মর্মশ্বাস, অন্তর্বস্তু, সেটাকে সৃজনশীলভাবে প্রয়োগ করার জন্য যে গভীরতর অন্তর্দৃষ্টি প্রয়োজন, যে দার্শনিক বোধ প্রয়োজন, যে জীবন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, তা তো নিঃসন্দেহে লেনিনের মধ্যে ছিল। অবশ্যই তাত্ত্বিকভাবে বলেন, দার্শনিকভাবে বলেন, মার্ক্সবাদের মৌল বিষয়গুলোকে তিনি গভীরভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছিলেন এবং এই জন্য তাকে শ্রম দিতে হয়েছে। তিনি মার্ক্সবাদকে বোঝার চেষ্টা করেছেন, এমনকি মার্ক্সকে পড়তে গিয়ে তাকে হেগেল পড়তে হয়েছে। সমসাময়িক দার্শনিক প্রশ্নাবলী মার্ক্সবাদকে আক্রান্ত করার মতো যে বিষয়গুলো তার সামনে এসে উপস্থিত হয়েছে, সেগুলোর জবাব দিতে হয়েছে এবং তিনি তাত্ত্বিকভাবে সেগুলোর মোকাবেলা করেছেন। বিশেষত 1905 সালে যখন গণতান্ত্রিক বিপ্লবটি ব্যর্থ হলো, তখন নানাভাবে মার্ক্সবাদের উপর যে ধরনের আক্রমণ এসেছিল, মার্ক্সবাদের মূল ভিত্তি থেকে মার্ক্সবাদকে সরিয়ে দেওয়ার জন্য যে ধরনের আক্রমণগুলো এসেছিল, তার বিপরীতে কিন্তু লেনিনের একটা চমৎকার বই রয়েছে, আপনারা জানেন, ম্যাটেরিয়ালিজম এবং ইম্পিরিয়াল ক্রিটিসিজম। সুতরাং তিনি তাত্ত্বিকভাবে নিশ্চয়ই একজন থিওরিটিশিয়ান, যে জন্য আমরা মার্ক্সবাদ লেনিনবাদ কথাটিকে একসাথে বলি, এটাই সন্দেহ নেই। আর আমরা লেনিনকে আবার অনেক সময় মনে করি উনি একজন বড় স্ট্র্যাটেজিস্ট বা ট্যাকটিশিয়ান বটে। তিনি একটা বিপ্লব, একটা দক্ষ নাবিকের মতো একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতিতে একটা জাহাজকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যেয়ে নোঙ্গর করাতে পারা তার অবসামান্য কৃতিত্ব, এবং তাকে এই জন্য শ্রমিক শ্রেণীর পার্টিকে তার সুনির্দিষ্ট লক্ষ্যাভূমিকে করার জন্য তাকে রণকৌশলগতভাবে, রণনীতিগতভাবে সমৃদ্ধ হতে হয়েছে। এবং তিনি অবশ্যই একজন দক্ষ স্ট্র্যাটেজিস্ট বা ট্যাকটিশিয়ান তো বটেই, সেই দিকটি আমাদের বিবেচনা করা প্রয়োজন। এবং সেই সংগ্রামটি করতে গিয়ে তাকে নানা ধরনের পলিমিক্স করতে হয়েছে, তার পার্টির অভ্যন্তরে, পার্টির বাইরে নানা ধরনের প্রবণতার বিরুদ্ধে, সুবিধাবাদী প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, বাম সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, এবং এই পলিমিক্সেও তিনি ছিলেন অসাধারণ। কিন্তু আবার লেনিনকে যাতে শুধুমাত্র একজন তাত্ত্বিক, একজন থিওরিটিশিয়ান, একজন স্ট্র্যাটেজিস্ট, একজন ট্যাকটিশিয়ান কিংবা একজন ভালো পলিমিক্স করতে পারেন, এই কাঠামোতে যাতে আমরা তাকে আবদ্ধ না করে ফেলি, প্রথম আমার বিবেচনা জায়গাটি এই জায়গায়। তিনি একজন অসাধারণ মাত্র একজন সংগঠক ছিলেন বটে। একদিকে মার্ক্সবাদ লেনিনবাদ সম্পর্কে তার গভীরতর অন্তর্দৃষ্টি, জ্ঞান এবং সেইটিকে বাস্তবে প্রয়োগ করার মতো যে সাংগঠনিক শক্তিটি প্রয়োজন, এবং সেই সাংগঠনিক শক্তিকে সংগত করে বিপ্লবের নোঙ্গরে সেখানে সেই জাহাজটিকে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সংগঠকের যে ভূমিকা পালন করা প্রয়োজন, তিনি সেটি পালন করেছেন। নেতৃত্বমূলক ভূমিকা তিনি পালন করেছেন এবং এই মহান রুশ বিপ্লবের যে মূল কাণ্ডারিতে, সেই কাণ্ডারিতে তিনি রূপান্তরিত হয়েছেন। শুধুমাত্র রাশিয়ার ক্ষেত্রেই নয়, আপনারা দেখেছি যখন দ্বিতীয় আন্তর্জাতিক তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিল, তিনি তৃতীয় আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে কি পরিশ্রম করেছেন এবং সেটিকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। সুতরাং লেনিনকে যখন আমরা বিচার করব, শুধুমাত্র তার তত্ত্ব এবং তার চিন্তার ক্ষেত্রে যখন আমরা বিবেচনা করব, তার যে কর্মোদ্দীপনা এবং তার যে সাংগঠনিক শক্তি এবং একটা লক্ষ্যাভিমুখী তার যে লড়াই, সেই লড়াই জায়গাটাকে আমরা যাতে সবসময় একটু বিবেচনা করি আর কি। আমরা আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির থেকে আয়োজন করছি লেনিন দিবসের আলোচনাটি, এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যে প্রথমে বলা হয়েছে সেটি হচ্ছে আমরা একটা শ্রেণী সংগ্রামের পার্টি, অর্থাৎ শ্রমিক শ্রেণী এবং মেহনতি শ্রমজীবী জনগণের পার্টি। এবং এখানে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি মার্ক্সবাদ লেনিনবাদের সুনির্দিষ্ট যে বৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের মতাদর্শগত ভিত্তি, যাকে আমরা
বিকশিত করে আমাদের সমাজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। সুতরাং আমরা এখানে যারা আছি, যারা কমিউনিস্ট পার্টির সদস্য, প্রত্যেকেই মার্ক্সবাদ এবং লেনিনবাদের জায়গাটিকে আমরা ধারণ করে সেই লড়াই সংগ্রামকে এবং সেই বিপ্লবের লড়াইকে আমরা অগ্রসর করে নিয়ে যেতে চাই। তো মার্ক্সবাদের জায়গা থেকে কেন আমরা সাথে সাথে লেনিনবাদ কথাটি যুক্ত করে দিই? মার্ক্সবাদের বিকাশের ক্ষেত্রে লেনিনবাদ কথাটি কেন আমরা যুক্ত করেছি, অর্থাৎ মার্ক্সবাদের বিকাশের ক্ষেত্রে এখানে লেনিনের মৌলিক কন্ট্রিবিউশনগুলো কোথায় কোথায়, কোন কোন জায়গাটাতে মার্ক্সবাদকে বিকশিত করার ক্ষেত্রে, সৃজনশীলভাবে অগ্রসর করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লেনিন মুখ্য অবদান করেছিলেন। আজকের আলোচনার বিষয়বস্তু সেটি নয়, সুতরাং সে বিষয়ে বিস্তারিত আলোচনার আজকে আমার হয়তো সুযোগ নেই। শুধুমাত্র আজকে যেহেতু শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম এবং বর্তমান সময় বা লেনিনের সময় শ্রেণী সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য তিনি কি কি কন্ট্রিবিউশন রেখেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। লেনিনের অনেকগুলো তাত্ত্বিক কন্ট্রিবিউশন হয়েছে। সংক্ষেপে যদি এক দুই লাইনে আমরা বলি, সেটি হচ্ছে যখন যে পুঁজিবাদের সর্বোচ্চ স্তরে সাম্রাজ্যবাদ কি চেহারা লাভ করে, হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম হিসেবে সাম্রাজ্যবাদকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, এটি একটি অনন্য মৌলিক উপাদান। অনুন্নত রাষ্ট্রে এখানে পুঁজিবাদ বিকশিত হয়নি, সেভাবে বিকশিত হয়নি বা বুর্জোয়ারা ক্ষমতায় আসেনি। সেখানে শ্রমিক শ্রেণী কি করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে এবং সেখানে বিশেষত কৃষক এবং আদা সরবরাহরা কৃষক তাদের সাথে মৈত্রীর মাধ্যমে কি করে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়, সে ব্যাপারে তার ফান্ডামেন্টাল যে অবদান ছিল। কিন্তু আমি যেটা মনে করি, ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, সেটা হচ্ছে লেনিনের সবচেয়ে বড় যে অবদানটি আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, সেটি হচ্ছে একটি বিপ্লবের ক্ষেত্রে, বিশেষ করে বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় আমরা বসবাস করছি, যেখানে পুঁজি এবং শ্রমের দ্বন্দ্বটি আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠছে, যেখানে শ্রমিক শ্রেণী এবং বুর্জোয়া শ্রেণী পরস্পর বিপদমান একটি শ্রেণী হিসাবে ঐতিহাসিক বাস্তবতায় হাজির হচ্ছে, সেখানে শ্রমিক শ্রেণীকে কি করে রাষ্ট্র ক্ষমতায় আসীন করা যায়, অর্থাৎ শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে শ্রমিক শ্রেণীর একনায়ত্ত প্রতিষ্ঠার মাধ্যমে কি করে আমরা সাম্যবাদের সমাজের দিকে এগোতে পারি, এ বিষয়ে একটা ধারণা মার্ক্সের রচনায় আমরা পাই। কিন্তু সুনির্দিষ্টভাবে কি করে সেই শ্রমিক শ্রেণীকে আমরা সংগঠিত করব, শ্রমিক শ্রেণী পার্টিকে সংগঠিত করব এবং শ্রমিক শ্রেণী পার্টিকে সংগঠিত করার মধ্য দিয়ে আমরা কি করে বিপ্লবের যে আকাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে অগ্রসর হব, সে ব্যাপারে লেনিন ছিলেন একেবারেই সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে তিনি তার কিছু ধারণার কথা বলেছিলেন এবং সেই ধারণাটি প্রয়োগের মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আমরা 1917 সালে মহান রুশ বিপ্লব একটা সফল পরিসমাপ্তির জায়গা নিয়েছিল। সুতরাং প্রায়োগিক দিক থেকে, মার্ক্সবাদের প্রয়োগের জায়গা থেকে আমাদের যদি গ্রহণ করার থাকে, আমাদের অবশ্যই লেনিনের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করার আছে। তো এই আলোচনাটি করার আগে একটি ছোট্ট আলোচনা করে নিতে চাই। আমাদের কমিউনিস্ট ইস্তেহারে কিন্তু একটা কথা খুব ভালো করে আছে, সেটি হচ্ছে যে মার্ক্স অনেকটা ব্যঙ্গ করে কমিউনিস্ট ইস্তেহারে মার্ক্স এঙ্গেলস লিখছেন যে জার্মান অথবা খাঁটি সমাজতন্ত্র, অর্থাৎ কি যে ফরাসি দেশের যে সমাজতন্ত্র, জার্মান সমাজতন্ত্রীরা করেছিলেন কি হুবহু তারই নকল করার চেষ্টা করেছিলেন জার্মান দেশে। সেক্ষেত্রে সংকটটা কি হয়েছিল, ফরাসি দেশে বুর্জোয়া বিপ্লবের ফলে সমাজ কাঠামোটা একটা জায়গায় এসে অগ্রসর হয়ে গিয়েছিল, তো জার্মানিতে সেই সিচুয়েশনটা কিন্তু তখনও তৈরি হয়নি। কিন্তু জার্মান তথা খাঁটি সমাজতন্ত্রীরা সেই ফরাসি দেশের লিটারেচারকে হুবহু অনুবাদ করে তার দেশের ক্ষেত্রে প্রয়োগের কথা চেষ্টা করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা হয়েছিল বুমেরাং, অর্থাৎ যে দেশে বুর্জোয়া শ্রেণী গঠিত হয়নি, সে দেশে বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে একটা চরমতম সংগ্রাম প্রতিক্রিয়াশীল শক্তিকে কিন্তু একটা সুযোগ করে দিয়েছিল এবং সেই জায়গাটিকে কিন্তু একটা যে খাঁটি সমাজতন্ত্র হিসেবে ব্যঙ্গ করেছিলেন আমরা দেখি মার্ক্স এঙ্গেলসের এই কমিউনিস্ট ইস্তেহারের মধ্যে। এই কথাটি বললাম এই কারণে, আমরা লেনিনের শিক্ষাগুলোকে, তার মর্মবস্তুকে, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে আমরা ওন করব, কিন্তু লেনিন আরেকটি কথা যেটি বলেছিলেন, কংক্রিট সিচুয়েশনের কংক্রিট অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের দেশের যে ঐতিহাসিক বাস্তবতা, আমাদের দেশের যে ঐতিহাসিক পরিস্থিতি, তার সাথে সংগতিপূর্ণভাবে মার্ক্সবাদ এবং লেনিনবাদের আমরা একটা সৃজনশীল বিকাশ ঘটাতে চাই। আমরা খাঁটি সমাজতন্ত্রের মতো শুধুমাত্র তত্ত্ব কথা ওড়াবো না, যে তত্ত্ব এবং যে বিজ্ঞানের দিশা আমাদেরকে মার্ক্স এঙ্গেলস লেনিন আমাদেরকে দেখিয়েছেন, তাকে কিন্তু আমরা সেভাবেই আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেভাবে সাজিয়ে নিতে চাই, আমরা সেভাবে সেটাকে বিকশিত করতে চাই এবং সেভাবেই সেটাকে আমরা প্রয়োগ করতে চাই। তো লেনিনের যে প্রসঙ্গ আজকে, বিশেষত যে প্রসঙ্গটিতে আজকে আমাদের আলোচনা, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম, এখানে মূল যে প্রস্তাবনার জায়গাগুলো সেগুলো কমরেড রুবেল তার প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন। এখানে আমি যে জিনিসটি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে অবশ্যই শ্রেণী বা শ্রেণী সংগ্রাম মার্ক্সের আবিষ্কার নয়,
এর আগেও শ্রেণী এবং শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছিল, নানাভাবেই আপনারা দেখেছেন বিভিন্ন অর্থনীতিবিদ বলেছেন। কিন্তু মার্ক্সের যে শ্রেণী প্রত্যয় তার মধ্যে একটা সুগভীর ঐতিহাসিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং এই শ্রেণী প্রত্যয়টির সাথে উৎপাদন ভিত্তিক যে সমাজ ব্যবস্থা এবং তার সেই উৎপাদনের স্তরে তার অবস্থান যেমন জড়িত, বিশ্ব ঐতিহাসিক সমাজ বিকাশের প্রেক্ষাপটে তার একটা ধারাবাহিকভাবে তার একটা অবস্থানের কথা কিন্তু শ্রেণী দৃষ্টিভঙ্গিতে আমরা মার্ক্সের যে শ্রেণী দৃষ্টিভঙ্গি সেখানে আমরা দেখতে পাই। অর্থাৎ একটা সমাজে যখন তিনি কমিউনিস্ট স্টাইলে লিখছেন, প্রথমে যখন লিখে ফেলছেন যে এ যাবৎকালের সমস্ত ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, ইংরেজ কিন্তু তার সাথে একটা ফুটনোট দিয়ে দিচ্ছেন যে এই যাবৎকালের সমস্ত লিখিত ইতিহাস, অর্থাৎ তার আগেও যে সমাজগুলো ছিল সেই সমাজে কিন্তু শ্রেণীহীন সমাজ কিন্তু শ্রেণী সমাজ কিন্তু বিদ্যমান ছিল। সুতরাং সমাজ যে সবসময় একটা শ্রেণী বিভক্তির মধ্যেই থাকবে, এটি যে একটা চরম সত্য বা একটা চিরন্তন সত্য, এই ধারণাটি কিন্তু আমরা এটাকে এর মাধ্যমে নাকচ করতে দেখি। এবং একটি শ্রেণীহীন সমাজ যে সম্ভব, যে শ্রেণীহীন সমাজটি একসময় আদিম সাম্যবাদী সমাজে তৈরি হয়েছিল, সেটি হচ্ছে তার বাস্তবতা থেকে, তার যে সীমাবদ্ধতা থেকে, মানুষ হিসেবে তার সীমাবদ্ধতা থেকে, প্রকৃতির সাথে তার সংগ্রামে তার সীমাবদ্ধতার জায়গায় যে বাধ্যতামূলক যে শ্রেণীহীন ব্যবস্থা চালু ছিল, তার পরবর্তীতে এখানে কিন্তু একটা সচেতনভাবে একটা শ্রেণীহীন সমাজ, সেই শ্রেণীহীন সমাজ গঠনের যে একটা বাস্তবতা রয়েছে, এবং সেটি যে আমাদেরকে সচেতনভাবে সেই শ্রেণীহীন সমাজের দিকে অগ্রসর হতে পারে, মার্ক্সের শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে, মার্ক্সের শ্রেণী সংক্রান্ত আলোচনা থেকে কিন্তু আমরা সেটিকে উপলব্ধি করতে পারি। কিন্তু এটি যদি তাত্ত্বিকভাবে সত্য হয়ে থাকে, তাহলে এটাকে প্রয়োগ আমরা কি করে করব? প্রয়োগ করতে গেলে আমাদেরকে কিভাবে সেটাকে অগ্রসর করে নিয়ে যেতে হবে? লেনিন একটা খুব চমৎকার কথা বলেছিলেন। যারা বলেন যে শ্রেণী সংগ্রামী হচ্ছে মার্ক্সবাদের মূল কথা, তারা মার্ক্সবাদকে একটা সুবিধাবাদের গণ্ডির মধ্যে আটকে নিতে চান। শ্রেণী সংগ্রামের কথা বুর্জোয়ারাও স্বীকার করেন, শ্রেণীর কথা বুর্জোয়ারাও স্বীকার করেন। তাহলে এখানে মূল জায়গাটা কোথায়? মূল জায়গাটা হচ্ছে মার্ক্সবাদের মূল বিশ্ববিখ্যাত জায়গা থেকে তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছিলেন, প্রোলেটারিয়ান ডিক্টেটরশিপ, অর্থাৎ শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা দখল। এই জায়গা থেকে যদি আমরা মার্ক্সবাদের মূল কেন্দ্রের দিকে না নিয়ে আসতে পারি, তাহলে সেটা কিন্তু একটা সুবিধাবাদের যে চর্চার মধ্যে আমরা চলে যাব, এবং শ্রেণী সংগ্রামের নামে যে অর্থনীতিবাদী চিন্তা ভাবনা, তার মধ্যেই, তার সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু আমরা সবসময় আটকে পড়ে থাকবো। এবং দেখেন, বিপ্লবের ক্ষেত্রে যেটি হয়েছিল, রাশিয়ার বিপ্লবের ক্ষেত্রে, ইতিহাসে এই বিপ্লবটি হচ্ছে এমন একটি বিপ্লব যে বিপ্লবে যারা বিপ্লব করেছে তারা সরাসরি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এর আগে যে শ্রেণী বিপ্লব করেছে এবং যাদের মাধ্যমে বিপ্লবগুলো সংগঠিত হয়েছিল, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারেনি। এই রুশ বিপ্লবের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখি যে একটা শ্রমিক শ্রেণী, সে একটি সক্রিয় সত্তা হিসাবে, একটা কর্তা সত্তা হিসাবে সে কিন্তু এই বিপ্লবে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল এবং বিপ্লবের পরে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। এই যে শ্রমিক শ্রেণীর যে সাবজেক্টিভ পাওয়ার হয়ে ওঠা, তার একটা নিজস্ব কর্তা সত্তা হয়ে ওঠা, বিপ্লবের শুধুমাত্র হাতিয়ার না, বিপ্লবের একটা উপাদান না, বিপ্লবের মূল চালিকা শক্তি এবং বিপ্লবের মূল নেতৃত্বের আসনে আসীন হওয়া, এটাই কিন্তু মার্ক্সবাদের একটা অন্যতম মৌল মর্মবস্তু হিসাবে লেনিন মনে করতেন। কিন্তু সেই কারণে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বের ধারণা, যেটাকে আমরা বলি ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, সেই ধারণাটিকে তিনি যথেষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এবং এই বিষয় নিয়ে আমাদের অনেক বন্ধুরা আমরা দেখি, যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখি, শ্রমিকরা যখন মজুরি পান না, তখন আমরা দেখি যে অনেকেই এর জন্য আহা উহু করেন, অনেকেই দেখি ফেসবুকে স্ট্যাটাস দেন, অনেকেই বক্তব্য দেন, এবং এটার সপক্ষে আমি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন কিন্তু কখনো কখনো আমরা পাই। অর্থনীতিবাদী সংগ্রামে যখন শ্রমিকদের উপর নির্যাতন আসে, সমাজে অনেক বিবেকবান গোষ্ঠী তারা কিন্তু এটাকে সমর্থন করেন। কিন্তু যে মুহূর্তে আমরা শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখলের কথা বলি, যে মুহূর্তে আমরা বলি শ্রমিক শ্রেণীকে সংগঠিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে হবে এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করে আমরা পরবর্তীতে সাম্যবাদের দিকে অগ্রসর হতে হবে, তখন কিন্তু আমরা অনেককে আমরা সাথে পাই না। এই যে বাস্তবতাটি, এই বাস্তবতাটি আমাদের চোখের সামনে নির্দিষ্ট করে যে কমিউনিস্টরা অন্যান্য র্যাডিক্যাল শক্তির চাইতে পার্থক্য কোন জায়গায়। কারণ তারা শ্রমিক শ্রেণীকে তার একটা কর্তা সত্তা রূপে বিবেচিত করে, তার যে সাবজেক্টিভ শক্তি সেটিকে কাজে লাগিয়ে, এবং এখানে শ্রেণী সচেতনতার কথা বলা হয়েছে, ক্লাস ইন ইটসেলফ থেকে ক্লাস ফর ইটসেলফ হওয়ার কথা বলা হয়েছে, ক্লাস কনসাসনেস হওয়ার কথা বলা হয়েছে। একটা সচেতন কর্তা সত্তা হিসেবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল নয়, রাষ্ট্র ক্ষমতা দখলের মাধ্যমে সমাজ কাঠামোর একটা বিপ্লবিক এবং আমূল পরিবর্তন ঘটানোর যে সংগ্রাম, সেই সংগ্রামকে কিন্তু শ্রমিক শ্রেণীকে অগ্রসর করে নিয়ে যেতে হয়। এবং সেটি করার জন্য লেনিন আমাদের কাছে কিছু কিছু বিষয় খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন।
এমন একটি বিষয় যেগুলো হচ্ছে রাষ্ট্র প্রসঙ্গে লেনিন কিন্তু রাষ্ট্র এবং সেখানে শ্রমিক শ্রেণী তার যে ভূমিকা সেই সম্পর্কে খুব চমৎকারভাবে তিনি বর্ণনা করেছেন। এবং দেখেন, রাষ্ট্র একটা বল প্রয়োগের যন্ত্র, এবং আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতার উপর তার আধিপত্য প্রয়োগ করে। আজকাল অ্যানার্কিস্ট বা অরাজপন্থা অনেকে আছেন, তারা বলেন তারা সরাসরি রাষ্ট্রের বিলোপ চান। কমিউনিস্টরা রাষ্ট্রের বিলোপ চায়। রাষ্ট্র যেমন একটা বল প্রয়োগের যন্ত্র, অ্যানার্কিস্টরা যেমন বিলোপ চান, আমরা কমিউনিস্টরাও এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই শোষণের যন্ত্রটিকে আমরা ভেঙে দিতে চাই। কিন্তু অ্যানার্কিস্টের সাথে আমাদের পার্থক্যের জায়গাগুলো কোথায়? লেনিন কিন্তু খুব চমৎকারভাবে তার রাষ্ট্র এবং বিপ্লব গ্রন্থে আমরা দেখিয়ে দিয়েছেন যে এখানে এঙ্গেলস যেমন বলেছিলেন রাষ্ট্রকে শুকিয়ে মারার কথা, তাকে আরো ইলাবোরেট ভাবে ব্যাখ্যা করেছিলেন লেনিন। রাষ্ট্রকে যখন আমরা বিলোপ করতে চাই, রাষ্ট্রকে বিলোপ করার জন্য রাষ্ট্র তৈরি হওয়ার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার যে ঐতিহাসিক যে ঘটনাবলী, সেটাকে যদি আমরা বিবেচনা না করি, আমরা ইউটোপীয় ভাবে রাষ্ট্রকে বিলোপ করতে পারবো না। সুতরাং রাষ্ট্রকে যদি আমরা বিলোপ করতে চাই, এক ধাপে আমরা রাষ্ট্রকে বিলোপ করতে পারবো না। এই কারণে আমাদের যেটি দরকার হবে, একটা সাময়িক সময়ের জন্য একটা সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রকে, যে কারণে রাষ্ট্রের উৎপত্তি, তার সমস্ত শর্তগুলোকে আমরা উচ্ছেদ করতে পারবো। এবং সেই শর্তগুলোর যখন প্রেজেন্স থাকবে না, তখনই আস্তে আস্তে রাষ্ট্র শুকিয়ে মারা যাবে। আজকে থেকে ডিক্রি জারি করে দিলাম, রাষ্ট্র নেই, অথচ সমাজের শ্রেণী আছে, রাষ্ট্র গঠনের অন্যান্য যে উপাদানগুলো সেগুলো ঠিকভাবে বিদ্যমান আছে, তখন কিন্তু আমরা রাষ্ট্রকে বিলুপ্ত করতে পারবো না। অ্যানার্কিস্টদের সাথে মার্কসিস্টদের এই একটা পার্থক্যের জায়গাটি কিন্তু চমৎকারভাবে লেনিন আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং রাষ্ট্রকে শুকিয়ে মারার যে কথা, রাষ্ট্রকে শুকিয়ে মারার যে সংগ্রাম, এবং সেখানে শ্রমিক শ্রেণীর একনায়কত্বের যে ভূমিকা, সেই একনায়কত্বের ভূমিকার কথা তিনি বলেছেন। এবং আমি যেটি বলতে চাই যে শ্রমিক শ্রেণীর একনায়কত্বের কথা বললে আমাদের অনেকে ভ্রু কুচকান, কারণ একনায়কত্ব শব্দটির মাঝখানে, একনায়ক কথাটির মাঝখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে হিটলার, মুসোলিনি। একনায়ক কথাটির সামনে একটা ব্যক্তির শাসন হিসেবে আমাদের চোখের সামনে প্রতিভাত হয় আর কি। অথচ এই ডিক্টেটরশিপ কথাটি, এটি কিন্তু এসেছিল ল্যাটিন ডিক্টেটোরা শব্দ থেকে। প্রাচীন রোমান সাম্রাজ্যে যখন একটা বিশেষ জরুরি পরিস্থিতি তৈরি হতো, তখন যে তার যে সোসাইটি ছিল এবং তার যে সিনেট ছিল, তার মধ্যে কাউকে কাউকে দায়িত্ব দেওয়া হতো সে বিশেষ পরিস্থিতিতে সেই রাষ্ট্রটিকে পরিচালিত করার জন্য। কখনো কখনো এটা একজন বা দুজন দায়িত্ব পেতেন, কখনো কখনো একটা গ্রুপ অফ বডি তারা এই দায়িত্বটি পালন করতেন। এবং 19 শতাব্দীতে বা অষ্টাদশ শতাব্দীতে বিশেষ করে যখন মার্কস এঙ্গেলস এই ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট টার্মটি ইউজ করেন, তখন কিন্তু সমাজের মধ্যে এই ডিক্টেটরশিপ টার্মটি অন্যভাবে পরিচালিত ছিল। বলা হতো ডিক্টেটরশিপ অফ দ্য পার্লামেন্ট, ডিক্টেটরশিপ অফ দ্য বুর্জুয়াজি। এই কথাটি, এই প্রত্যয়টি কিন্তু সবসময় একটা আধিপত্য সূচক এবং নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থা হিসাবে এইটি কিন্তু প্রচলন ছিল। এবং ডিক্টেটরশিপের বাংলা আমরা করেছি একনায়কত্ব। একনায়কত্ব বলতে আমাদের চোখের সামনে হয়তো এক ব্যক্তির শাসন হিসাবে এটাকে প্রতিভাত হয়, কিন্তু এক্ষেত্রে যেটি আমরা যেখানে বলা হয়েছে সর্বহারা একনায়কত্ব বলতে আমরা বুঝি একটি শ্রেণীর শাসন, একটি শ্রেণীর একনায়কত্ব। গ্রামসি যেটাকে বলেছেন আধিপত্য বা হেজিমনির ধারণা, একটি শ্রেণীর আধিপত্যমূলক, নিয়ন্ত্রণমূলক একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে আসলে আমরা সমাজতন্ত্রে শ্রমিক শ্রেণীর এই একনায়কত্বের মধ্য দিয়ে আমরা শ্রেণীহীন সমাজের গঠনের দিকে এগিয়ে যাব। আমরা আজকে যে সমাজের মধ্যে বসবাস করছি, সেই সমাজের মধ্যে আমরা যদি দেখি, সেই সমাজে আমরা অবশ্যই একটা একনায়কত্বের মধ্যে বাঁচি। আমরা পার্টির বিভিন্ন কর্মসূচিতে আমরা বলি এখনকার লড়াই 99% মানুষের সাথে 1% মানুষের লড়াই। এই 1% যে লুটেরা গোষ্ঠী, তারা এক ধরনের একনায়কতন্ত্র আমাদের উপর চালিয়ে দিচ্ছে, নানা ধরনের গণতান্ত্রিক আবরণের কথা বলে, নানা ধরনের কথাগুলোর মধ্যে। তার বিপরীতে আমরা কিন্তু কর্মসূচি দিয়েছি 99% মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। এটি যদি আমাদের সমাজতান্ত্রিক কর্মসূচি নয়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের যে কর্মসূচিতে আমরা পাল্টাভাবে সেই 99% মানুষের গণতন্ত্র, অর্থাৎ তাদের চাপানো একনায়কত্ব আমরা চাপিয়ে দিতে চাই সে 1% লুটেরা মানুষের কাছে। দরকার হলে তাদের যে ক্ষমতা, তাদের যে অধিকার, সে অধিকারকে খর্ব করে হলেও আমরা 99% মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি সর্বহারা একনায়কত্বের কথা লেনিন বলেছেন। এবং তার যে অন্যান্য অবদানগুলোর কথা আজকে আমি সংক্ষিপ্ত করব, অন্য অনেকে আলোচনা করবেন, হয়তো আরো কিছু পয়েন্টে আলোচনা করার প্রয়োজন। দুইটি ইম্পর্টেন্ট পয়েন্টে আমি একটু ছুঁয়ে যেতে চাই, হয়তো অন্যান্যরা আলোচনা করবেন। একটি হচ্ছে যে গণতান্ত্রিক বিপ্লবে শ্রমিক শ্রেণীর অবস্থানটা কি হবে, শ্রমিক শ্রেণীর পার্টির অবস্থানটা কি হবে, এই বিষয়ে লেনিনের একটা সুস্পষ্ট অবস্থান ছিল। বিশেষ করে আপনারা যখন দেখেন 1905 সালের যে বিপ্লবের ক্ষেত্রে, সেখানে শ্রমিক শ্রেণীর পার্টি, সেখানে তিনি লিখেছিলেন সোশ্যাল ডেমোক্রেসির 2 রণকৌশল। সেখানে আমরা দেখেছি যে একটা গণতান্ত্রিক বিপ্লবে শ্রমিক শ্রেণীর পার্টি
তার ভূমিকা কি একটা নিষ্ক্রিয় একটা মানে হচ্ছে যে একটা ফলোয়ারের ভূমিকা সে পালন করবে, নাকি গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতন্ত্রের লক্ষ্যে পরিচালনা করার জন্য সে একটা সক্রিয় এবং নেতৃত্বমূলক ভূমিকা পালন করবে? মেনশেভিকদের সাথে বলশেভিকদের কিন্তু এই একটা পার্থক্যের জায়গা কিন্তু সেই রণকৌশলের জায়গা থেকে কিন্তু একটা স্পষ্ট হওয়া শুরু করে। এবং আমরা খেয়াল করে দেখি যে লেনিন খুব দৃঢ়ভাবে বলছেন যে এই বিপ্লবী স্তর রাশিয়ার প্রেক্ষাপটে, তৎকালীন রাশিয়ার প্রেক্ষাপটে বিপ্লবী স্তর গণতান্ত্রিক হওয়া সত্ত্বেও সেই বিপ্লবে শ্রমিক শ্রেণীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, যেটি পরবর্তীতে সমাজতান্ত্রিক বিপ্লবের পথকে প্রশস্ত করবে। আমাদের পার্টি আমরা কর্মসূচি দিয়েছি সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন। আমরা শুধুমাত্র বিপ্লবের গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলিনি, আমরা একটা র্যাডিক্যাল চেঞ্জ চাই, বিপ্লবী গণতান্ত্রিক চেঞ্জ চাই। তো সেটার লক্ষ্য কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট। আমরা এমন একটি বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন চাই যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনটি আমাদের সমাজতন্ত্রের যে ভিত, সেই ভিত রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণে কমিউনিস্ট পার্টি অর্থাৎ শ্রমিক শ্রেণীর পার্টিকে তার একটা মুখ্য এবং সক্রিয় এবং চালকের ভূমিকা তাকে পালন করা প্রয়োজন, এবং সেই ভূমিকাটাই আমরা আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা পালন করার চেষ্টা করছি। এবং লেনিনীয় ধারণার একটি গুরুত্বপূর্ণ যে উপাদানকে বাদ দিলে আসলে লেনিনের বিষয়ে আলোচনাটাই সম্ভব নয়, সেটি হচ্ছে পার্টি। লেনিনীয় পার্টিটি কেমন হবে? মেনশেভিক এবং বলশেভিকদের যে বিতর্কগুলোর কথা আমরা জানি, খুব বেশি এখানে আলোচনা করার জায়গাটা নেই। বিতর্কের একটা মূল প্রসঙ্গ ছিল পার্টি সংগঠন আসলে কিভাবে হবে। বিশেষ করে তাদের যে কংগ্রেস, সেই কংগ্রেসের ক্ষেত্রে যে জায়গাটি বললাম একটা শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমিক শ্রেণীর মধ্যে যে কথাটি রুবেল ভাই তার রচনায় বলেছেন, তাকে ক্লাসিং ইটসেলফ থেকে ক্লাস ফর ইটসেলফ হয়ে উঠতে হয়, অর্থাৎ এখান থেকে বাইরে থেকে তাকে শ্রেণী সচেতন করার মতো একটা র্যাডিক্যাল গোষ্ঠী বা একটা র্যাডিক্যাল বলা ভুল হবে, একটা শ্রেণী সচেতন গোষ্ঠী শ্রমিক শ্রেণীকে একটা ঐক্যবদ্ধ করে সেই লড়াইয়ের দিকে নিয়ে যেতে হয়। সেই লড়াইয়ের ভ্যানগার্ডটি, তার চরিত্রটি কেমন হবে? সেই ভ্যানগার্ডের চরিত্র অর্থাৎ যে ইঞ্জিন, যে রেলগাড়ি, আমাদের বিপ্লবের রেলগাড়ি আমাদেরকে অগ্রসর করে নিয়ে যেতে হবে, তার ইঞ্জিনটি কেমন হবে? সেক্ষেত্রে কিন্তু সেই পার্টি সংগঠনের ক্ষেত্রে মেনশেভিকদের সাথে বলশেভিকদের একটা গুরুতর মতপার্থক্য দেখা দিয়েছিল। মেনশেভিকরা বলেছিল যে পার্টির সদস্য অর্থাৎ পার্টি সংগঠনের সদস্য তারাই হতে পারবেন যারা পার্টির কর্মসূচিকে সমর্থন করেন, পার্টিকে চাঁদা দেন এবং পার্টির কর্মসূচির সাথে কোনোভাবে দ্বিমত পোষণ করেন না। তারা বিভিন্ন সেক্টরে থেকে তারা কিন্তু এই পার্টির সদস্য হতে পারবেন। লেনিন এর বিরোধিতা করেছিলেন অবশ্যই তাকে পার্টির কর্মসূচি মানতে হবে, তাকে অবশ্যই পার্টিকে চাঁদা দিতে হবে, কিন্তু তাকে কোনো না কোনো পার্টি সংগঠনের সাথে সক্রিয়ভাবে তাকে উপস্থিত থাকতে হবে। এই কথাটি মনে হয় খুব সামান্য পার্থক্য, কিন্তু এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে বলশেভিক এবং মেনশেভিকদের যে পার্থক্য আমরা পরবর্তীকালে দেখি, তাদের ভূমিকা বিভিন্ন বিপ্লবের সময় 1905 সালে বিপ্লব, 1917 সালে বিপ্লবের সময় তাদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু নির্ধারিত হয়ে গিয়েছিল। কারণ লেনিন সবসময় মনে করতেন একটা ঢিলেঢালা পার্টি দিয়ে, একটা তথাকথিত র্যাডিক্যাল পার্টি দিয়ে সত্যিকার অর্থে একটা সমাজ বদলের যে সংগ্রাম, সেই সমাজ বদলের সংগ্রাম এবং রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রাম, সেই রাষ্ট্র ক্ষমতা দখলের সংগ্রাম আমার মানে হচ্ছে যে পরিচালনা করা সম্ভব নয়। আমরা বিভিন্ন স্তরের মানুষকে যারা আমাদের আন্দোলনের প্রতি স্যাম্পেথেটিক, তাদেরকে পার্টিতে দলে দলে এনে ভর্তি করলাম, একটা ম্যাস পার্টিতে পরিণত করলাম, তাতে বিপ্লব অগ্রসর হবে না, বরঞ্চ সেই বিপ্লব অগ্রসর হওয়ার ক্ষেত্রে সেই পার্টি কিন্তু নানাভাবে বাধা তৈরি করবে। সেটি লেনিন খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন এবং সেই কারণে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের শ্রমিক শ্রেণী পার্টিকে হতে হবে একটা ভ্যানগার্ড পার্টি, যে পার্টিতে প্রতিটি সদস্য প্রতিটি সময়ে তাদেরকে অগ্রসর এবং সক্রিয় ভূমিকা পালন করার জন্য, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। একটা ক্যাডার ভিত্তিক পার্টি, একটা রেজিমেন্টেড পার্টি বলতে এই নয় যে আর্মি রেজিমেন্টের মতো যে উপর থেকে হুকুম আসবে নিচ পর্যন্ত সবাই সেটাকে পালন করবে। একটা গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে পরিচালিত একটি রেজিমেন্টেড পার্টি, যেখানে যে রেজিমেন্টেশনটা হবে সেলফ এবং সেটা হচ্ছে যে চেতনার বিকাশের মাধ্যমে, সেটি উপর থেকে চাপানো কোনো জায়গা থেকে সেটি হবে না। সেরকম একটি সুশৃঙ্খল একশিরা পার্টি লেনিনের চিন্তাভাবনা সবসময় ছিল এবং সেই পার্টিকে তিনি যদি গড়ে তুলতে না পারতেন তাহলে হয়তো বিপ্লবী যে গণসংগ্রাম, বিপ্লবী যে লড়াই, সেই বিপ্লবী লড়াইয়ে বলশেভিকরা শেষ পর্যন্ত 1970 সালে বিপ্লবে সফল হতো কিনা সেই প্রশ্ন থেকেই যায় এবং এই প্রশ্নে তিনি কিন্তু কখনো ছাড় দেননি। তিনি সুস্পষ্টভাবে মেনশেভিকদের সমালোচনা করে লিখেছিলেন, আপনারা এটা অনেকেই পড়েছেন, এক পা এগিয়ে দুই পা পিছিয়ে, অর্থাৎ তারা এক পা আগাতে গিয়ে দুই পা পিছিয়ে যায়। এক্ষেত্রে লেনিনকে কিন্তু তার উল্টা ভূমিকাটা পালন করতে হয়েছে। এমন নয় যে লেনিন কৌশলে নমনীয় ছিলেন না, তাকে অনেক ক্ষেত্রে
একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতিতে কংক্রিট সিচুয়েশনের কংক্রিট অ্যানালাইসিস করে তাকে অনেক সময় এক পা পশ্চাৎপসরণ করতে হয়েছে, কিন্তু তাকে সেই এক পা পশ্চাৎপসরণ করতে হয়েছে 2 পা আগানোর উদ্দেশ্যে। এবং তিনি মনে করতেন একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতিতে আমাকে নানা স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হতে পারে, নানা ধরনের রণকৌশলগত ডিসিশন আমাকে নিতে হতে পারে শ্রমিক শ্রেণীর সামগ্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, কিন্তু সেটি আমি তখনই সক্ষম হব, এমনকি পশ্চাৎপসরণও আমি তখনই করতে সক্ষম হব যখন আমার একটা শৃঙ্খলাপূর্ণ পার্টি আমার থাকবে, একটা শ্রেণীর সচেতন এবং সুসংগঠিত একটা পার্টি যখন আমরা গঠন করতে পারবো, তখন কিন্তু আমরা সেই পার্টিকে আমরা যে কোনো দিকে যে কোনোভাবে সেটাকে আমরা পরিচালনা করতে পারবো। এবং তাছাড়া আমরা কিন্তু পার্টিকে সেই জায়গায় অগ্রসর করে নিতে পারবো না, আমাদের বিপ্লবের যে ঐতিহাসিক কর্তব্য সেই কর্তব্যকে কিন্তু আমরা অগ্রসর করে নিয়ে যেতে পারবো না। সুতরাং লেনিনের এই শ্রেণী দৃষ্টিভঙ্গির জায়গা থেকে শ্রেণীর যে একটা হচ্ছে যে ঐতিহাসিক কর্তব্য পালনের জন্য যে পার্টি প্রয়োজন, যে ভ্যানগার্ড সংগঠনটি প্রয়োজন, সেটি কি করে গড়ে উঠবে এবং সেটি কি করে একটা সাবজেক্টিভ ফোর্স হিসাবে সমাজে যে বিদ্যমান অবজেক্টিভ বাস্তবতা আছে তাকে অস্বীকার না করে সে অবজেক্টিভ বাস্তবতাকেও কি করে যে বিপ্লবের পক্ষে পরিচালিত করা যায় সেই লক্ষ্যে তার কিন্তু ধ্যান জ্ঞানগুলো ছিল, এবং সেটি তিনি সার্থকভাবে সক্ষম হয়েছিলেন বলেই তিনি শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। এবং তিনি তার অনেকগুলো আলোচনা আজকে হয়তো এই সময় প্রেক্ষিতে করতে পারবো না, তিনি রাশিয়ার পুঁজিবাদের বিকাশ যখন তিনি রচনাটি লিখলেন, অনেকেই তখন বলছিলেন যে রাশিয়ায় তো এখনো পুঁজিবাদের কোনো বিকাশই ঘটে না, এখানে তো প্রলিতকারিয়াতি নেই, এখানে আমরা কি করে সমাজতান্ত্রিক বিপ্লব করব। তিনি কি করে দেখিয়েছিলেন যে কিভাবে এখানে আধা সর্বহারা শ্রেণীর জন্ম হচ্ছে কৃষকদের মধ্য দিয়ে, এবং আমাদের দেশে এখানে ক্ষেতমজুর আন্দোলনের নেতৃবৃন্দরা আছেন, ক্ষেতমজুররা আমাদের এখানে যে সর্বহারা শ্রেণী আছেন, আমাদের যে আধা সর্বহারা শ্রেণী আছেন, তাদের সাথে আমাদের শ্রমিক শ্রেণী ঐক্যের ফলে আমরা কি করে আমাদের সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আমরা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো, সে প্রসঙ্গে আমাদের ডকুমেন্টে আমাদের আলোচনা রয়েছে। আমরা সেই আলোচনাগুলো নিশ্চয়ই আরেকদিন সময় করব। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এই লেনিন তার যে দীর্ঘ কর্মময় জীবন, তার যে লড়াই সংগ্রামের জীবন, সেখানে তিনি তত্ত্ব এবং প্রয়োগকে যেভাবে সুসামঞ্জস্যভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, সেখান থেকে আজ 150 বছর পরেও আমাদের শিক্ষার ব্যাপার রয়েছে, এবং আমাদের পার্টিকে একটি বিপ্লবী পার্টিতে একটি শ্রমিক শ্রেণীর অগ্রসর বাহিনীতে পরিণত করার জন্য লেনিনের রচনাবলী থেকে, লেনিনের কর্মজীবন থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেওয়া রয়েছে। আমি দুঃখিত একটু হয়তো অগোছালোভাবে কিছু বিচ্ছিন্ন পয়েন্টের অবতারণা করলাম, অন্য সময় হয়তো আরও আলোচনা করা যাবে। আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।